হ্যাঁ, সো যে টাইটেলটা পড়াবো আগেই বলেছি, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। হ্যাঁ, আহ, তো 1 এবং 2 নাম্বার আমরা দুইটা করে প্রশ্ন প্রত্যেকদিন প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। তোমরা কি পড়ে বাংলা অর্থ করে দিবে নাকি আমি পড়ে বাংলা অর্থ করব? আপনি করেন। ফারজানা ইসলাম। আচ্ছা, একটু দেখো তো। আমার মনে হয় অ্যাকাউন্টিং ইকুয়েশন বা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, এই টাইটেলটা তোমরা ইন্টারমিডিয়েট একবার করেছো। ঠিক আছে, এখানে দুইটা রিকোয়ারমেন্টের কথা বলা হয়েছে। দেখো, কিছু ট্রানজেকশন দেওয়া আছে, এটা যারা জাবেদা পারে তাদের জন্য আসলে খুবই সহজ। দুইটা রিকোয়ারমেন্ট, একটা হলো শো দ্য ইফেক্ট অফ ইচ অফ দ্য অ্যাভাব ট্রানজেকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, মানে উপরে প্রত্যেকটা লেনদেনের প্রভাব হিসাব সমীকরণে দেখাতে হবে। আবার প্রুভ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণটাকে প্রমাণ করে দেখাতে হবে। তাহলে দুইটা রিকোয়ারমেন্ট। আমরা প্রথমে 1 নাম্বারটা রিকোয়ারমেন্ট সলভ করবো, 1 নাম্বার পারার পরে 2 নাম্বারটা জাস্ট এক লাইন লিখে প্রুভ করে দেখালেই হবে। সেটা হাউ টু ক্যালকুলেট আমি দেখিয়ে দিচ্ছি। তো যেটি করবে, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব এটি পারার জন্য আমাদেরকে যেটি পারতে হবে সেটি হলো, প্রথমত মৌলিক হিসাব সমীকরণের যে অঙ্কগুলো করিয়েছিলাম তোমাদের, যেখানে ফর্মুলা যেটি শেখানো হয়েছিল, মনে আছে কিনা তোমাদের সবার? মৌলিক হিসাব সমীকরণের সূত্র বলো তো দেখি সাব্বির মাহমুদ। A = L+OE। ওই অর্থাৎ একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের মোট যত টাকার সম্পদ বা অ্যাসেট থাকবে, এই অ্যাসেটের দাবিদার হলো দুটো পক্ষ। কিছু টাকা মালিক পাবে, ওই মানে ওনার্স ইকুইটি বা মালিকের দাবি, আর কিছু টাকা মালিক ব্যতীত বাইরের পক্ষের দাবি। তাহলে প্রতিষ্ঠানের মোট যে দায় সম্পদ, সাপোজ মনে করো অ্যাসেট সাইডে দেখা গেল 1 লক্ষ টাকা সম্পদ আছে, হতে পারে 1 লক্ষ টাকার মধ্যে মালিকের বিনিয়োগকৃত টাকা 80,000 টাকা। তাহলে আমরা বুঝতে পারবো বাকি বহির 20,000। দায়, 20,000 টাকা। কারণ এই যে দাঁড়িপাল্লাটা, এটি অলওয়েজ উইল বি ইকুয়াল, সব সময় সমান হবে। সো আমরা যে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবগুলো দেখাবো, সেখানেও আসলে এক পাশে অ্যাসেট লিখতে হবে মানে সম্পত্তিগুলো, এক পাশে দায়, বহির্দায় এবং মালিকানা সত্ত্ব। মালিক যে টাকা পাবে তাকে মালিকানা সত্ত্ব বলে, মালিক ব্যতীত বাইরের ব্যক্তিরা যে টাকা পাবে তাকে বহির্দায় বলা হয়। So, এখন প্রশ্ন হলো, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাতে হলে প্রথম স্টেপ, কতটা কলাম আমাকে তৈরি করতে হবে, মানে সম্পত্তির দিকে কতটা কলাম হবে, দায়ের দিকে কতটা কলাম হবে। এটি প্রথমত অঙ্কটা ফার্স্ট টু লাস্ট একবার পড়ে আমাকে নিশ্চিত হয়ে তারপর কলামগুলো ক্রিয়েট করতে হবে। তো একবারে প্রথম দিকে যদি আমি তোমাদের পড়ে পড়ে কলাম ক্রিয়েট করে দিতে যাই, তোমাদের কষ্ট হবে। বরং 2-3টা অঙ্ক আমি সলিউশন করে আগে দেখাই, তারপরে এই আইটেমগুলো আসলে কিভাবে সৃষ্টি হয় এবং কোথা থেকে আগে লিখে নিতে হয় সেটি তোমরা অটোমেটিক্যালি ধারণা পেয়ে যাবে। আই রিপিট, কমন কিছু টাইটেলের কথা বলছি। দেখো, আমি এখানে মৌলিক হিসাব সমীকরণ আমরা পরীক্ষা আগে লিখবো। প্রথমেই যেটি করতে হবে, পরীক্ষার হলে প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। আর আশরাফ এন্টারপ্রাইজ, দ্য ইফেক্ট অফ ট্রানজেকশন অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, হিসাব সমীকরণের প্রভাব, মানে লেনদেনের প্রভাব অন দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন হিসাব সমীকরণে। অবশ্যই তারিখটা উল্লেখ করতে হবে, যে তারিখ প্রশ্নে উল্লেখ করা থাকবে। এখানে লেখা আছে মার্চ মাস 2019 সাল। তাহলে এটা একবারে ফর্মাল প্রেজেন্টেশন। এরপরে দেখো, উপরে সূত্র লিখেছে, এক পাশে অ্যাসেট মানে সম্পদ, এক পাশে হলো লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। যে সূত্রটা আমি হোয়াইট বোর্ডে লিখে দেখালাম, A = L+OE, অর্থাৎ প্রতিষ্ঠানের মোট যে সম্পদ যত টাকার হবে, লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি দুইটা যোগফল সেম হবে। এখন প্রসঙ্গতেই, যে প্রত্যেকটা অঙ্কের জন্য কি কলাম সেম হবে? তা কিন্তু কখনোই হবে না। কোনো কোনো অঙ্কের জন্য 4 থেকে 5টা সম্পদের কলাম হতে পারে, কোনো কোনো অঙ্কে 3টা হতে পারে, 4টা হতে পারে। তাহলে এটা আমরা কিভাবে নিশ্চিত হবে? আমি আগেই বলেছি, অঙ্কের নিয়ম হলো প্রথম থেকে শেষ পর্যন্ত জাবেদাগুলো পড়ে সম্পত্তিটা নিশ্চিত হতে হয়। তো আমি 2-3টা অঙ্ক করাচ্ছি, এবং কিছু সম্পদ এবং কিছু দায় তোমাদেরকে বলে রাখি, যা প্রত্যেকটা অঙ্ক অবশ্যই থাকবে। একটা আইটেম, প্রতিটা অঙ্কে ক্যাশ টাকার সম্পদের কলাম প্রথমেই থাকবে, এটাতে কোনো সন্দেহ নেই, অবশ্যই থাকবে। 2 নম্বর আইটেম, মার্চেন্ডাইজ ইনভেন্টরি, অর্থাৎ মজুত পণ্য, এটিও থাকবে প্রত্যেকটা অঙ্কে।
অ্যাকাউন্ট রিসিভেবল, দেনা দায়, এটিও ইনশাল্লাহ প্রত্যেকটা অঙ্কে তোমরা খুঁজে পাবে। আর দায়ের কথা বলি, দায়ের দিকে অ্যাকাউন্টস পেয়েবল এবং নোট পেয়েবল দুইটাই থাকবে এমন কোনো কথা নেই, তবে ম্যাক্সিমাম অঙ্কে অ্যাকাউন্টস পেয়েবল অবশ্যই একটা দায় থাকবে। আর যেটি লিখতে হবে সেটি হলো ওনার্স ক্যাপিটাল বা মালিকের মূলধন। তাহলে এই আইটেমগুলো বেসিক্যালি আমি জাবেদা দিয়ে দিয়ে তোমাদেরকে দেখাবো। শুধু দুইটা বিষয়ে কথা বলতে চাই, কোন কোন কারণে মালিকের ক্যাপিটাল বৃদ্ধি পায় এবং কোন কোন কারণে মালিকের ক্যাপিটাল হ্রাস পায়, শুধু এই আইটেমটা আমরা বুঝতে চাই। আর বাকিগুলো অ্যাজ ইউজুয়াল আমি জাবেদা দিয়ে দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমরা যখন অঙ্ক করব হিসাব সমীকরণে লেনদেনের প্রভাবের ক্ষেত্রে শুধু দুইটা বিষয় মাথায় রাখবো। যদি কোনো লেনদেনের ফলে ব্যবসায়িক প্রতিষ্ঠানের আয় হয় তাহলে মালিকের ক্যাপিটাল বৃদ্ধি পাবে। ওনার সিকিউরিটি এর আরেকটা নাম হলো ক্যাপিটাল বা মূলধন। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। উদাহরণস্বরূপ, সার্ভিস রেভিনিউ টাকা 2000, সেবা আয় 2000 টাকা, তাহলে ক্যাশ টাকা 2000 বাড়বে, আর সেবা আয় আয় হলেই মালিকের টাকা বৃদ্ধি পাবে। আবার যদি কোনো লেনদেনের ফলে প্রতিষ্ঠানের খরচ হয় তাহলে মালিকের টাকা কমবে। উদাহরণস্বরূপ, স্যালারিজ পেইড, বেতন পরিশোধ করা হলো 1000 টাকা, ক্যাশ টাকাও কমবে 1000। দুইটা বিষয় মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয় তাহলে মালিকানা সত্ত্ব বা মালিকের টাকা বৃদ্ধি পাবে। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের ব্যয় হয় তাহলে মালিকের টাকা কমবে। আর একটা লেনদেন মনে রাখবে, মালিক যদি প্রতিষ্ঠান থেকে কোনো টাকা তুলে নেয় তাহলে মালিকানা সত্ত্ব কমে যাবে, যেটাকে আমরা ড্রয়িং বা উত্তোলন বলে থাকি। মালিক 5000 টাকা উত্তোলন করে নিল। এবার তোমরা শুধু এই আইটেমটা আমাকে বলো। আর ক্যাশ টাকার প্রসঙ্গটা, প্রতিষ্ঠানে ক্যাশ টাকা এলে ক্যাশ টাকা বৃদ্ধি পাবে, ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ টাকা কমে যাবে। তোমরা শুধু বলো মালিকানা সত্ত্বের পরিবর্তন কখন কখন হয়, কে বলতে পারবে এতটুকু শোনার মধ্য দিয়ে? প্রতিষ্ঠানের আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে, আর ব্যয় হলে মালিকানা সত্ত্ব কি হবে? কমবে। মানে ওনার সিকিউরিটি, মালিকানা সত্ত্ব, প্রত্যেকটা লেনদেনে হিসাব সমীকরণের প্রভাবটা সমান হবে। এদিকে 5000 টাকা বাড়লে এদিকেও বাড়বে, এখানে 5000 কমবে এ পাশেও কমবে, কারণ এভরি ট্রানজেকশন হ্যাজ ইকুয়াল ইফেক্ট। ডেবিট এন্ড ক্রেডিট ব্যালেন্স সবসময় উইল বি ইকুয়াল, তা না হলে তো দিন শেষে ব্যালেন্সটা মিলবে না, তাই না? তাহলে আমাকে একজন বলো মালিকানা সত্ত্বের পরিবর্তন তিনটে কারণে হয় বলেছে। নাম্বার ওয়ান, ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক যদি কোনো টাকা দেয় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। প্রতিষ্ঠানের আয় হলে মালিকানা সত্ত্ব বাড়বে। প্রতিষ্ঠানের ব্যয় হলে মালিকানা সত্ত্ব কমবে। ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক কোনো টাকা তুলে নিলে মালিকের টাকা কমবে। কে বলতে পারবে চারটা লাইন, যে চারটা লাইন আমি এখন বললাম, কি কি কারণে মালিকের টাকা বাড়ে কমে? এবার আমি সরাসরি অঙ্কে চলে যাব। প্রতিষ্ঠানের মালিক যখন মূলধন দেয় তখন বাড়ে, যখন প্রতিষ্ঠান ওই ব্যয় করে তখন মালিকানা সত্ত্ব কমে, আবার যখন মালিক তুলে নেয় তখন মালিকানা সত্ত্ব কমে, আবার আয় হইলেও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায়। আয় হলেও মালিকানা সত্ত্ব বৃদ্ধি পায় বলছিল আমাদের আবু বকর সিকদার। আচ্ছা, এখন আমি তোমাদেরকে যে অঙ্কটা দেখাচ্ছি আমরা একটা একটা করে জার্নাল করব আর তার উত্তরটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেয়াল করো, মার্চ মাসের 1 তারিখে দা ওনার, মালিক সোল্ড মানে বিক্রি করলো, হিজ পার্সোনাল ইনভেস্টমেন্ট, তার ব্যক্তিগত বিনিয়োগ, ফর টাকা 2,50,000। মালিক তার ব্যক্তিগত বিনিয়োগ 2,50,000 টাকা বিক্রি করলো, and bought in as a capital of টাকা 1 লাখ to start business. and bought in মানে প্রতিষ্ঠানের ভিতরে বহন করে আনলো মূলধন হিসেবে 1 লক্ষ টাকা তার টু স্টার্ট বিজনেস, ব্যবসা শুরু করার জন্য। মনে রাখতে হবে, মালিক তার বাসা বাড়িতে তার সকল সম্পত্তি বিক্রি করে ফেলুক, তাতে প্রতিষ্ঠানের কিছু যায় আসে না। মালিক যদি প্রতিষ্ঠানে কোনো কিছু বিনিয়োগ করে তার জন্য ক্যাপিটাল ক্রেডিট, আর প্রতিষ্ঠান যা পাবে সেটা ডেবিট। আমি আবার বলছি, মালিক যদি প্রতিষ্ঠানে ক্যাশ টাকা দেয় ক্যাশ টাকা ডেবিট, মালিক দিলে ক্যাপিটাল ক্রেডিট। মালিক যদি প্রতিষ্ঠানে ফার্নিচার দেয় ফার্নিচার ডেবিট, মালিক দিলে ক্যাপিটাল ক্রেডিট। আচ্ছা, মালিক তার পার্সোনাল ইনভেস্টমেন্ট বিক্রি করেছে 2.5 লক্ষ টাকা, কিন্তু সেটাতে আমাদের তো প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে কত টাকার, কে বলতে পারেন? এই লেনদেনের জাবেদাটা দেখো। এনিবডি এলস? জাবেদাটা কে বলতে পারবে তোমাদের মধ্যে?
Every transaction has equal effect. স্যার এটা আরেকবার বল। The owner sold his personal investment. মালিক তার ব্যক্তিগত বিনিয়োগ বিক্রি করেছে 2.5 লক্ষ টাকা। বিনিয়োগ বলতে এমন হতে পারে সেভিং সার্টিফিকেট ক্রয় করা ছিল, বিক্রি করে দিল। বট ইন এবং প্রতিষ্ঠানের ভিতরে বহন করে আনলো অ্যাজ ক্যাপিটাল, মূলধন হিসেবে 1 লক্ষ টাকা টু স্টার্ট বিজনেস। তাহলে স্যার ম্যানেজার এখানে হিসেবে বলো। স্যার নগদান ডেবিট হবে আর মূলধন ক্রেডিট হবে ওই 1 লক্ষ টাকা। ক্যাশ টাকা ডেবিট 1 লক্ষ টাকা। জি, আর মূলধন ক্রেডিট হবে 1 লক্ষ। ক্যাপিটাল মনে রাখতে হবে ব্যবসায়িক প্রতিষ্ঠানে মালিক কোনো কিছু দিলে যা দিবে সেটা ডেবিট, মালিক দিলেই ক্যাপিটাল ক্রেডিট। ক্যাপিটাল ক্রেডিট। তাহলে এই লেনদেনের ফলে আমরা যেটি হয়েছে সেটি হলো ক্যাশ টাকা বৃদ্ধি পেলো, 1 লক্ষ টাকা ম্যানেজার হিসেবে গ্রহণ করলাম ডেবিট, মালিক দিল 1 লক্ষ টাকা ক্রেডিট। এবার দেখো তো আমি হিসাব সমীকরণে যেটি উত্তর করে রেখেছি খেয়াল করো সবাই। এই দেখো ক্যাশ টাকার এখানে 1 তারিখে আমি লিখেছি, দেখো 1 লক্ষ টাকা ক্যাশ টাকা বাড়লো ডেবিট, মালিক দিয়েছে বিধায় প্রতিষ্ঠানে মালিকের পাওনা বাড়লো 1 লক্ষ টাকা ক্রেডিট। ক্যাশ টাকা ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। 1 তারিখ ক্লিয়ার কিনা সবার কাছে? ক্যাশ টাকা বাড়লো ডেবিট, মালিক দিলে ক্যাপিটাল বাড়লো, ক্যাপিটাল ক্রেডিট। প্রত্যেকটা লেনদেন আমরা যেটি করবো জাবেদা দিয়ে দেখে দেখে উত্তর করবো। ক্যাশ টাকা বাড়লো ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। এরপরে 2 তারিখেরটা জাবেদা বলো দেখি ফারজানা। Paid office rent for the month টাকা 4,000 পেইড অফিস অফিস রেন্ট, পরিশোধ করা হলো অফিসের ভাড়া ফর দ্য মান্থ টাকা 4,000। এই মার্চ মাসেই 4,000 টাকা অফিসের ভাড়া পরিশোধ করা হলো। তাহলে এটা একটি খরচ হলো, খরচটার নাম কি? অ্যাকাউন্টিং এর ভাষায় খরচের টাইটেলটাই ডেবিট। আর একটা সূত্র মনে রাখবে, ক্যাশ টাকা এলে ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। বলো দেখি ইরশাদ জাহান, এই লেনদেনে কি ক্যাশ টাকা এসেছে নাকি ক্যাশ টাকা চলে গেল? 3 তারিখ অফিস রেন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট আর ক্যাশ টাকা চলে গেলে ক্যাশ টাকা ক্রেডিট। এবার আমাকে বলতে হবে ক্যাশ টাকা চলে গেলেই ক্যাশ টাকা ক্রেডিট, আর একটি খরচ হয়েছে, খরচটার নাম হলো ডেবিট। সবসময় মনে রাখবে অ্যাকাউন্টিং এর ভাষায় যত খরচ হয় খরচের টাইটেলটাই ডেবিট। যেমন স্যালারিজ বেতন খরচ, স্যালারিজ ডেবিট। মজুরি খরচ, ওয়েজেস ডেবিট। অফিস রেন্ট ডেবিট, অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট। এক কথায় প্রতিষ্ঠানে যত খরচ হয় খরচের টাইটেলটাই ডেবিট, ক্যাশ টাকা চলে গেলে ক্রেডিট। একটু আগে বলছিলাম যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের খরচ হয় তাহলে মালিকের টাকা বাড়বে নাকি কমবে? স্যার কমবে। কমবে। বেশ। এই লাইনগুলো বারবার মুখস্থ করতে হবে। খরচ হলে ক্যাপিটাল কমবে। তাহলে এই লেনদেনের ফলে 4,000 টাকা মালিকের মূলধন কমে যাবে। একটু খেয়াল করো সবাই। এই দেখো 3 তারিখের ট্রানজেকশন, ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট, 4,000 টাকা কমে গেল। তো মাইনাস চিহ্ন দিতে হবে না, উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, এটাই মাইনাস চিহ্ন। অ্যাকাউন্টিং এর ভাষায় উভয় পাশে ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। আর এটি যেহেতু একটি খরচ তাহলে ক্যাপিটালও কমে গেল 4,000 টাকা। তাহলে এই লেনদেনটা বুঝতে পারছি কিনা আমরা সবাই? এই যে 3 তারিখ লিখে দেখো, ক্যাশ টাকা কমে গেল 4,000, ক্যাশ টাকা ক্রেডিট, ক্যাশ কমে গেল, আর খরচ হলো মালিকের টাকা কমে গেল 4,000। এরপর ট্রানজেকশন আব্দুল্লাহ শেখ এবং সাদিয়া ইসলাম, তোমরা কে বলতে পারবে? পারচেস মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 60,000, এটা জাবেদাটা কি হবে, বাংলা অর্থটা কি? 4 তারিখ মেশিনারিজ ক্রয় 60,000 টাকা। একটু মিস্টেক হয়ে গেল। পারচেসড মার্চেন্ডাইজ মানে মজুত পণ্য ক্রয়, ফর ক্যাশ টাকা 60,000। ইনভেন্টরি মানে মজুত পণ্য, মার্চেন্ডাইজ ইনভেন্টরি মানে মজুত পণ্য। পারচেস মার্চেন্ডাইজ মজুত পণ্য ক্রয় করেছো কত টাকা দিয়ে বলো? 60,000 টাকা। 60,000। তাহলে এই লেনদেনের ফলে আমরা কি পেলাম? তুমি প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে যা পাবে সেটা ডেবিট, যা চলে যাবে সেটা ক্রেডিট। বলো কি পেলাম আমরা? মার্চেন্ডাইজ ডেবিট ক্যাশ মা- ক্রেডিট মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট বা মজুত পণ্য যেটাকে আমরা বলছি, হ্যাঁ, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট,
তাহলে একটা সম্পত্তি বৃদ্ধি পেল 60,000 টাকা। সেই সম্পদের নাম কি? মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। কিন্তু ক্যাশ টাকা চলে গেল ক্রেডিট 60,000 টাকা। তাহলে এই লেনদেনের ফলে কিন্তু সম্পদ একবার বাড়লো, আরেকটা সম্পদ কমলো। অর্থাৎ প্রতিষ্ঠানের ক্যাশ বক্স থেকে টাকা চলে গেল 60,000, কিন্তু আরেকটা সম্পদ বাড়লো, মজুত পণ্য নামক গোডাউনে মজুত পণ্য বৃদ্ধি পেল 60,000। তাহলে এ পাশেই শুধুমাত্র ও একবার বাড়বে একবার কমবে, এখানে কোনো প্রভাব পড়বে না। যেমন দেখো আমি এখানে করে দিয়েছি, দেখো 60,000 টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা কলাম করেছি। দেখো মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে 60,000 টাকা সম্পত্তি বাড়লো, কিন্তু ক্যাশ টাকা 60,000 টাকা ক্রেডিট, 60,000 কমে গেল। খেয়াল করেছো সবাই? আর আগের এই যে 1 লক্ষ থেকে 4,000 বিয়োগ করে ব্যালেন্স টেনে লিখতে হবে কিন্তু 96,000 টাকা। অঙ্ক করে দেওয়া আছে, বোঝাচ্ছি। এটা বেটার নাকি লিখে লিখে দেখালে ভালো হবে, কোনটা ভাবছো? এনিবডি এলস? এটাই বেটার। সবগুলো করে রেখেছি আমি, কিছু কিছু করে করে দিব নতুন করে। আচ্ছা, তাহলে 1 লাখ থেকে 4,000 বাদ দিলে ব্যালেন্স ছিল 96,000। এইমাত্র আবার ক্যাশ টাকা 60,000 টাকা দিয়ে মার্চেন্ডাইজ ইনভেন্টরি কিনলাম, ক্যাশ টাকা কমে গেল 60,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে সম্পদ বৃদ্ধি পেল 60,000। কাজে এ পাশে কোনো পরিবর্তন হলো না, একদিকেই সম্পত্তি বাড়লো একদিকেই সম্পত্তি কমে গেল। 96 থেকে 60,000 বাদ দেওয়ার পরে ব্যালেন্স নেমে আসছে, দেখো 36,000 টাকা। এই যে 36,000 ব্যালেন্স, আর এই 60,000। বুঝতে পারছো সবাই? 1 লাখ থেকে 4,000 বাদ দিলে এই যে 96,000 টাকা। এবার দেখো পরের ট্রানজেকশন, 8 তারিখ। একজন পড়ো দেখি, জিনিয়া আফরিন বুশরা, পড়ো, পড়ে বাংলা অর্থ করো দেখি। না পারলে আশিক সর্দার, তাকে হেল্প করবো। 8 তারিখ। Purchased merchandise from Suman Traders of টাকা 1 লাখ 1 accounts. সুমন ট্রেডার্স থেকে 1 লক্ষ টাকার মজুত পণ্য ক্রয়, বাকি। ধারে ক্রয়। ভালো অর্থ করেছে সে, হ্যাঁ। পারচেসড মার্চেন্ডাইজ, মজুত পণ্য ক্রয় করা হলো ফ্রম সুমন ট্রেডার্স এর কাছ থেকে 1 লক্ষ টাকা, কিন্তু অন অ্যাকাউন্ট মানে বাকিতে। তাহলে এই লেনদেনের ফলে ম্যানেজার হিসেবে প্রতিষ্ঠানের পক্ষে আমি কি গ্রহণ করলাম? সাবমিট। স্যার মার্চেন্ডাইজ ইনভেন্টরি। আমরা মজুত পণ্য পেলাম, তাহলে আমরা যা পাবো প্রতিষ্ঠান সেটা ডেবিট। মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে আরেকটা সম্পদ পেলাম 1 লক্ষ টাকা, ডেবিট। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি বৃদ্ধি পেল, ডেবিট। কিন্তু ক্যাশ টাকা তো স্যার এটা গেল তো না, বাকি। বাকিতে ক্রয় করেছি। তাহলে একটা দায় বৃদ্ধি পেয়েছে, দায়টার নাম কি? কে বলতে অ্যাকাউন্টস পারবে? পেয়েবল। স্যার অ্যাকাউন্টস পেয়েবল। এইটা ভালো করে বুঝতে হবে। বাকিতে ক্রয় করলে অ্যাকাউন্ট পেয়েবল নামে একটা দায় বৃদ্ধি পায়। তাহলে হিসাব সমীকরণে দেখো, এপাশে সম্পত্তি বৃদ্ধি পাবে মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে 1 লক্ষ টাকার, আর এপাশে অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় বৃদ্ধি পাবে 1 লক্ষ টাকার। প্রত্যেকটা লেনদেনের ফলে কিন্তু দাঁড়িপাল্লাটা সমান থাকবে, ব্যালেন্সটা। দেখো আমি লিখে দেখিয়েছি। তাহলে বাকিতে ক্রয় করেছি, ক্রয় করলাম বিধায় মজুত পণ্য নামে একটা সম্পদ বাড়লো 1 লক্ষ টাকার, বাকিতে ক্রয় করার কারণে দায় বাড়লো 1 লক্ষ টাকার। সেই দায়টার নাম কি বলো? অ্যাকাউন্টস পেয়েবল। পেয়েবল। একটু এখানে দেখো আমি ক্যালকুলেশন করে দিয়েছি। এই দেখো 36,000 টাকা, 60,000 টাকা আগেই মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমাদের ছিল। আবার 8 তারিখে আমরা 1 লক্ষ টাকার মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রয় করলাম। তাহলে মার্চেন্ডাইজ ইনভেন্টরি হলো 1,60,000 ব্যালেন্স। মার্চেন্ডাইজ ইনভেন্টরি ডেবিট। ওই একই 8 তারিখে দেখো 1 লক্ষ টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি বাড়লো, একই 8 তারিখে আবার 1 লক্ষ টাকা ক্যাশ টাকা। খেয়াল করেছো সবাই? আচ্ছা, আমার মনে হয় আমি যদি নোট করে করে এইভাবে দেখালে ভালো হয়। যদি দেখো এখানে 1 লক্ষ টাকার অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় বাড়লো, এখানে 1 লক্ষ টাকা মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে সম্পত্তি বৃদ্ধি পেল। বুঝতে পারছো কিনা সবাই? বুঝতে পারছো সবাই? এই যে 1 লক্ষ টাকা। জি ওকে, স্যার, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, এরপরের ট্রানজেকশনটা আমরা দেখবো। সম্ভবত 8 তারিখে একটা কনফার্ম হলো, 10 তারিখে ট্রানজেকশনটা একটু পড়ে বাংলা অর্থ করবে জহির এবং হাবিবা, মেবি। হ্যাঁ, উম্মে হাবিবা, দুইজনের মধ্যে কে পারবে? দেখো কোশ্চেন নাম্বার 10 তারিখে ট্রানজেকশন।
স্যার আমি তো নতুন, পারবো না স্যার। আচ্ছা, আরেকবার সারিয়া বলতে। ইসলাম এবং ইরশাদ জাহান, সবাইকেই আমি কম বেশি বাই রোটেশনে জিজ্ঞাসা করব। কে পারবে 10 তারিখের ট্রানজেকশন বাংলা অর্থ করতে? না পারলে একটু খেয়াল করো, আমি পড়ে দিচ্ছি। আবু বকর সিকদার মনে হয় পারতো। বড়োর টাকা 70,000। বড়ো মানে টাকা ধার নেওয়া, আর লেন্ড মানে টাকা ধার দেওয়া। বড়োর টাকা 70,000 ফ্রম ইবিএল ইস্টার্ন ব্যাংক লিমিটেড থেকে 70,000 টাকা আমরা ধার নিলাম, অ্যান্ড সাইন এ নোট পেয়েবল, এবং একটা নোটে স্বাক্ষর করে দিলাম। মানে ব্যাংক বলছে আপনি টাকা দিবেন কি দিবেন না, একটা স্বাক্ষর করে দেন নোট পেয়ে বলে। তাহলে এই লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে আমি কি গ্রহণ করলাম? স্যার ক্যাশ টাকা। ক্যাশ টাকা। তাহলে ক্যাশ টাকা ডেবিট কত টাকা? ক্যাশ টাকা স্যার ডেবিট 70,000। ক্যাশ 70,000। টাকা পেলাম 70,000। আর আমরা ব্যাংকের কাছে দায়ী, কিন্তু এখন আর ব্যাংক নোটস লোন পেয়েবল। ক্রেডিট না, কিন্তু নোটস পেয়েবল ক্রেডিট, কারণ আমরা তাকে নোটে স্বাক্ষর করে দিয়েছি। নোটস পেয়েবল, হ্যাঁ, নোটস পেয়েবল নামে একটা দায় বৃদ্ধি পেলো। তাহলে একটা সম্পদ বাড়লো, একটা দায় বাড়লো, অর্থাৎ এদিকেও বাড়ছে এদিকেও বাড়ছে, ব্যালেন্সটা সমান। ক্যাশ টাকা ডেবিট, নোটস পেয়েবল ক্রেডিট। বুঝতে পারছো? তাহলে বরোড মানে ধার নেওয়া হলো 70,000 টাকা ইবিএল থেকে, অ্যান্ড সাইন এ নোট পেয়েবল, এবং একটা নোট পেয়েবলে স্বাক্ষর করে দেওয়া হলো। তাহলে এই লেনদেনের ফলে আমরা ক্যাশ টাকা নামে 70,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পেলো। এই দেখো 10 তারিখে এসে আমি সম্পত্তি বৃদ্ধি পেয়েছে 10 তারিখে, একটু দেখো সবাই। 10 তারিখে 70,000 টাকার এই যে সম্পত্তি বৃদ্ধি পেলো, আবার একই সাথে নোট পেয়েবল নামে আর একটা দায় বৃদ্ধি পেলো 70,000। এই উপরে টাইটেল লেখা আছে নোট পেয়েবল। সো এদিকে সম্পত্তি বাড়লো, এদিকে দায় বাড়লো, ব্যালেন্সটা কাজেই সমান থেকে যাচ্ছে উভয় পাশে। হ্যাঁ, এই দেখো নোটস পেয়েবল নামে একটা দায় বাড়লো। সো বোঝা যাচ্ছে যে উভয় পাশে প্রত্যেকটা ট্রানজেকশনের প্রভাব সমানভাবে প্রভাবিত হবে। হ্যাঁ, 70,000 টাকা ক্যাশ টাকা বাড়লো, নোটস পেয়েবল নামে দায় বাড়লো 70,000। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওকে, এর পরের ট্রানজেকশন দেখো 16 তারিখে। ঠিক এমন 8 থেকে 10টা ট্রানজেকশন তোমাদের চূড়ান্ত পরীক্ষায় পড়বে। হ্যাঁ, ঠিক আছে, ফারজানা ইসলাম পড়ো 16 তারিখ। সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85। দ্য কস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস টাকা 65,000। কি হবে বলো তো, বাংলা অর্থ বলো তো। বুঝতেছি না। স্যার 85,000 টাকার মজুত পণ্য বিক্রয়, যার ক্রয় মূল্য ছিল 65,000 টাকা। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, দেখো সোল্ড মানে বিক্রি করা হলো। একদিনে শিখতে পারবে না, আমি কিভাবে বাংলা অর্থ করছি নিয়মিত দেখো, 5টা ক্লাসে 10টা অঙ্ক করে দিলে ইনশাল্লাহ পারবে। সোল্ড মার্চেন্ডাইজ, মজুত পণ্য বিক্রি করা হলো, ফর ক্যাশ টাকা 85,000। 85,000 টাকার মজুত পণ্য বিক্রি করলাম। তাহলে এইটুকু লেনদেন যেটা হলো, এই যে লেনদেনটুকু হলো, এই লেনদেনের ফলে আমরা ক্যাশ টাকা পেলাম 85,000। কি পেলাম ম্যানেজার হিসেবে আমি? ক্যাশ টাকা পেলাম ডেবিট 85,000 টাকা। কিন্তু প্রতিষ্ঠান থেকে কি চলে গেল? জহির এবং ইরশাদ জাহান বলো, প্রতিষ্ঠান থেকে কি চলে গেল? মজুত মজুত পণ্য পণ্য। চলে গেল। তাহলে একটা সম্পদ বাড়লো ক্যাশ টাকা, কিন্তু আরেকটা সম্পদ চলে গেল, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে একটা সম্পদ চলে গেল, ক্রেডিট 85,000 টাকা। তাহলে ক্যাশ টাকা নামে একটা সম্পদ বাড়বো, প্লাস হবে, আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামের একটা সম্পদ কমে যাবে। একই দিকে বাড়বে একই দিকে কমবে, হিসাব সমীকরণের লেনদেনের। কিন্তু প্রশ্ন হলো দ্য কস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস, বিক্রিত পণ্য যেটা বিক্রি করা হয়েছে 85,000 টাকায়, তার কেনা দাম ছিল 65,000। প্রশ্ন হলো স্যার এই 65,000 টাকা কাজটা কি আসলে, এটা কি কোথাও দেখাতে হবে? দ্যাটস দ্য কোশ্চেন। মনে রাখতে হবে এটি একটি এক্সট্রা কলাম করে জাস্ট দেখিয়ে দিতে হবে, কিন্তু মূল হিসাব সমীকরণে কোনো প্রভাব পড়বে কিনা কে বলতে পারবে? মার্চেন্ডাইজ ইনভেন্টরি তো সত্যিই প্রভাব পড়বে, তাই না? আসলে ক্যাশ টাকা নামে সম্পত্তি বেড়েছে দেখো 85,000 টাকা, আর 65,000 টাকার প্রোডাক্ট। তাহলে অ্যাকচুয়াল জাবেদা কিন্তু, আমরা যদি এটি ক্যাশ রিসিপ্ট অ্যান্ড ক্যাশ পেমেন্ট হতো অন্যভাবে করতাম, আর হিসাব সমীকরণে করতে হলে কিন্তু জাবেদার একটু মিস্টেক হয়েছে। মিস্টেকটা কোথায় কে বলতে পারবে? এনিবডি এলস? একটু দেখো, ভালো করে বাংলা অর্থটা আগে বুঝ।
সোল্ড মার্চেন্ডাইজ ফর ক্যাশ টাকা 85,000, 85,000 টাকায় মজুত পণ্য বিক্রি করা হলো। তাহলে ম্যানেজার হিসেবে আমি ক্যাশ টাকা রিসিভ করলাম 85,000 টাকা ডেবিট। কিন্তু গোডাউন থেকে যে মার্চেন্ডাইজ মজুত পণ্য যেটা গোডাউন থেকে চলে গেল তাকে 65,000 টাকা নাকি 85,000 টাকা? সাব্বির, স্যার 65 টাকা। 65,000 টাকা। 65। কস্ট প্রাইস অফ দ্য সোল্ড গুডস, বিক্রিত পণ্যের ব্যয় যেটা বিক্রি করা হয়েছে 65,000 টাকা। 85,000 টাকায়, তার কেনা দাম ছিল, কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য, তার কেনা দাম ছিল 65,000 টাকা। তাহলে 65,000 টাকার জিনিস আমি 85,000 টাকায় যদি বিক্রি করি, একটা লাভ হয়েছে, যে লাভের নাম হলো সেলস রেভিনিউ। সেলস রেভিনিউ, বিক্রয়জনিত লাভ। ঠিক আছে, অ্যাকাউন্টিং এর ভাষায় সবসময় ক্রেডিট কিনি। 20,000 টাকা, আর গোডাউন থেকে মজুত পণ্য চলে গেছে 65,000 টাকার, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। ঠিক আছে, মার্চেন্ডাইজ ইনভেন্টরি আমি সংক্ষেপে লিখলাম ক্রেডিট 65,000 টাকা। আমি আবার বলছি, এটা কিন্তু জার্নালও একই সাথে হয়ে যাচ্ছে আমাদের। ক্যাশ টাকা পেলাম ডেবিট, সেলস রেভিনিউ বিক্রি করে আয় হয়েছে 20,000 টাকা ক্রেডিট, আয় কিন্তু ক্রেডিট, আর মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট। এবার খেয়াল করো, তাহলে ক্যাশ টাকা নামে এই সম্পদের দিকে আমাদের এখানে 85,000 টাকা অ্যাসেট বাড়বে। আর যেটা আয় হয়, আয় হলে কার টাকা বৃদ্ধি পায় কে বলতে পারবে? স্যার মালিকের। স্যার মালিকের। দুটো লাইন যদি আমরা মুখস্থ না করতে পারি তাহলে হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব কখনোই পারবো না। যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের আয় হয় তাহলে অবশ্যই মালিকের টাকা বাড়বে, যদি কোনো লেনদেনের কারণে প্রতিষ্ঠানের খরচ হয় মালিকের টাকা কমবে। তাহলে 20,000 টাকা ক্যাপিটাল বাড়লো। আবার খেয়াল করো, 65,000 টাকার সম্পত্তি কমে গেল, 85,000 টাকার সম্পদ বেড়ে আবার মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে 65,000 টাকার সম্পত্তি এখান থেকেই কমে গেল। তাহলে সত্যিকার অর্থে 85 বেড়ে 65 কমে গেলে 20,000 এদিকে বাড়লো, এদিকেও 20,000 বাড়লো। এবার হিসাব সমীকরণ আমি কিভাবে করেছি দেখো। এ দেখো, ক্যাশ টাকা, আমাদের ক্যাশ টাকা বৃদ্ধি পেয়েছে 85,000 টাকা, 16 তারিখের ট্রানজেকশন, ক্যাশ 85,000। কিন্তু 85,000 টাকা নগদ বাড়াতে যে গোডাউন থেকে মজুত পণ্য চলে গেছে মার্চেন্ডাইজ ইনভেন্টরি 65,000 টাকা। আর 65,000 টাকার মজুত পণ্য যখন 85,000 টাকা বিক্রি করেছিলাম, যে 20,000 টাকা লাভ হয়েছিল, এই লাভটা দেখো মালিকের মূলধন বৃদ্ধি পেয়েছে। এতক্ষণ যে 96,000 ব্যালেন্স টেনে টেনে নিচে লিখে লিখে নিয়ে যাচ্ছিলাম, আর সবশেষে এসে আবার দেখলাম 96,000-এর সাথে মালিকের 20,000 টাকা বৃদ্ধি পেয়ে হলো 1,16,000 ব্যালেন্স। ব্যালেন্সটা কিভাবে টানছে এটি পরে দেখো। আচ্ছা, আরো দুইটা ট্রানজেকশন আমাদের সাথে সামনে রয়েছে। 21 তারিখে একটি ট্রানজেকশন, সোল্ড মার্চেন্ডাইজ টু রানা, রানার কাছে মজুত পণ্য বিক্রি করা হলো 1,20,000 টাকায়, কস্ট টাকা 85,000, যার কেনা দাম ছিল 85,000 টাকা। শর্ত শর্ত হলো, রানা যদি 10 দিনের মধ্যে টাকাটা আমাকে পরিশোধ করে দিতে পারে তাহলে সে তাকে 2% বাট্টা দিব, N/30, মানে অবশ্যই টাকাটা তাকে 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। ব্যাখ্যাটা বুঝতে পারছি কিনা? আর একবার বলো। হাবিবা এবং বুশরা বলো দেখি। এই 2/10 এটা ব্যাখ্যা। 10 দিনের মধ্যে যদি রানা আমাদেরকে টাকা পরিশোধ করে দেয়, সোল্ড মার্চেন্ডাইজ মানে মজুত পণ্য বিক্রি করলাম রানার কাছে 1,20,000 টাকায়, কিন্তু নগদে না, বাকিতে বিক্রি করেছে। নগদ হলে লেখা থাকে 10 দিনের ভিতরে পরিশোধ করলে হচ্ছে 2% বাট্টা করবে, আর 30 2% দিনের বাট্টা ভিতরে আমি অবশ্যই পরিশোধ করতে হবে। পরিশোধ করতে হবে। আমাদের কেনা, যে রানার কাছে আমরা টাকা পাবো, সে যদি আমাদেরকে 10 দিনের মধ্যে টাকা দেয় আমরা তাকে 2% টাকা মাফ করে দিব। আর N/30 অর্থ অবশ্যই রানাকে 30 দিনের মধ্যে টাকা পরিশোধ করতেই হবে, আমাদেরকে সে টাকা দিয়ে দিই। এবার এই যে সোল্ড মার্চেন্ডাইজ মজুত পণ্য বিক্রি করা হলো রানার কাছে, 85,000 টাকার মজুত পণ্য 1,20,000 টাকা বিক্রি করলাম, এর জাবেদা কে বলতে পারবে তোমাদের মধ্যে? তাহলে এই জাবেদাগুলো শেখা দরকার, তাই না? সোল্ড মার্চেন্ডাইজ টু রানা, রানার কাছে বিক্রি করলে একটা সম্পদ বৃদ্ধি পাচ্ছে, ক্যাশ টাকা পেলাম না কিন্তু ভবিষ্যতে পাবো, এটাকে নাম কি বলো? অ্যাকাউন্ট অ্যাকাউন্টস রিসিভেবল। একটা ছেলে ভালো ধরতে পারছে মনে হচ্ছে অনেকেই। ভবিষ্যতে পাবো, এটাকে অ্যাকাউন্ট রিসিভেবল বলে, অর্থাৎ আমরা পাবো, এটা ডেবিট। রানার কাছে পাবো 1,20,000 টাকা, কিন্তু আমাদের এর বিনিময়ে আমরা মজুত পণ্য বিক্রি করেছি 85,000 টাকার মজুত পণ্য। কস্ট টাকা 85,000, মানে যার কেনা দাম ছিল 85,000 টাকা,
তাহলে গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল সাব্বির কত টাকার? 85,000। মার্চেন্ডাইজ ইনভেন্টরি গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল 85,000 টাকার ক্রেডিট। আর এই ব্যবসা করে লাভ হয়েছে, 85,000 টাকার মজুত পণ্য 1,20,000 টাকায় বিক্রি করেছি। লাভ কত টাকা বলো দেখি? 35,000। 35,000 স্যার। সেলস রেভিনিউ ক্রেডিট 35,000। ভালো করে বুঝি সবাই। সোল্ড মার্চেন্ডাইজ টু রানা, রানার কাছে বিক্রি করেছে। মনে রাখতে হবে বাকিতে বিক্রয় বোঝার একটা বড় স্ট্র্যাটেজি হলো মালিকের নাম লেখা থাকবে, আর ক্যাশে লেখা থাকলে তো ক্যাশে ভাবতে হবে, কিন্তু এখানে বাকিতে বিক্রি করেছি রানার কাছে 1,20,000 টাকা। কাজেই আমরা 1,20,000 টাকা পাবো ডেবিট। একটা সম্পত্তি বাড়লো, অ্যাকাউন্ট রিসিভেবল না, মজুত পণ্য কমে গেল 85,000 টাকার সম্পদ। আর আয় হলে কার টাকা বাড়বে? আবু বকর সিদ্দিক। উম্মে হাবিবা বলে এই যে সেলস রেভিনিউ 35,000 টাকা লাভ হয়ে গেল ব্যবসা বিক্রি করে। স্যার এটা মালিকের টাকা বাড়ছে, মালিকানা মালিকের। এই যে অল্প অল্প ধরতে পারছো, 3-4 দিন করালে ইনশাল্লাহ পারবে। তাহলে দেখো আমি কি করেছি, হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব। এই দেখো 1,20,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল নামে, এই যে অ্যাকাউন্ট রিসিভেবল নামে একটা কলাম করে নতুন করে সম্পদ বাড়লো 1,20,000, কিন্তু গোডাউন থেকে মজুত পণ্য চলে গেল 85,000 টাকা। আর যে 35,000 টাকা লাভ হলো, এই যে 35,000 টাকা মালিকের টাকা বৃদ্ধি পেয়েছে। আর এই যে লিখে লিখে আসছে এটা কোনো ব্যাপার না, এটা ব্যালেন্স টেনে টেনে দেখিয়েছি। আমি সরাসরি একটা ব্ল্যাঙ্ক ফর্মে এর পরের দিন করে করে দেখাবো, তাহলে আরো সহজ হবে। ঠিক আছে, এখন ওই যে শর্তটা লেখা ছিল, কেন লেখা ছিল পরেরটা পড়লে বুঝতে পারবে। 30 তারিখ ক্যাশ রিসিভ ফ্রম রানা, সত্যিকার অর্থে রানার কাছ থেকে এখন টাকা গ্রহণ করলাম। এই জাবেদাটা এই অঙ্কের সব থেকে কঠিন। বলে একটা ছেলে বলতে পারছিল আশিক সর্দার, রানার কাছে টাকা পাবো কত টাকা? 20,000। 1,20,000। 21 তারিখে বিক্রি করেছিলাম, 30 তারিখে টাকা পরিশোধ করে দিয়েছে। 10 দিনের মধ্যে দিয়েছে কিনা বলো? স্যার দিয়েছে, 10 দিনের মতো দিয়েছে। তাহলে যদি টাকা গ্রহণ করি, তাহলে তাকে তো শর্ত দিয়েছিলাম 10 দিনের মধ্যে টাকা দিলে তাকে 2% টাকা মাফ করে দিব, বাট্টা দিয়ে দিব। শর্ত তো দিয়েছিলাম নাকি? তাহলে তো বাট্টা দিতে হবে। তাহলে হ্যাঁ, বলো 2%। ক্যাশ টাকাকে 1,20,000 গ্রহণ করতে পারবে নাকি কম নিতে হবে? স্যার 1,17,600 টাকা গ্রহণ করতে হবে। ক্যাশ টাকা ডেবিট রানার কাছ থেকে গ্রহণ করলাম, কিন্তু 1,20,000 না, 2% টাকা বাদ দাও, 12 দুগুণে 2,400 টাকা বাদ দাও। স্যার 1,17,600। তাহলে 2,400 টাকা বাদ দিলে 1,20,000-এর 2% করে দেখো তোমরা, 2,400 টাকা হবে। হ্যাঁ, 2% মানে 2/100। তো 1,20,000 থেকে 2,400 বাদ দিলে 1,17,600 টাকা গ্রহণ করলাম ডেবিট। এই টাকা গ্রহণ করতে যে প্রতিষ্ঠানের একটা লস হয়ে গেল, এই লসের দুটো নামে জাবেদা করা যায়। একটিকে বলা হয় সেলস ডিসকাউন্ট, বিক্রয় বার্তা, আর একটাকে বলা হয় মার্চেন্ডাইজ ইনভেন্টরি। তো তোমরা সেলস ডিসকাউন্টই লেখো, বিক্রি করেছিলাম তাই আজকে আমাকে ডিসকাউন্ট দিতে হলো, তাই না? সেলস ডিসকাউন্ট, লস হয়ে গেছে কত টাকা? 2,400 টাকা ডেবিট। 1,20,000 টাকা রানার কাছে গ্রহণ করলাম, কিন্তু রানাকে শর্ত দিয়েছিলাম 10 দিনের মধ্যে টাকা দিলে 2% টাকা মাফ করে দিব। তো সেই মাফ করে দিলাম, এটা প্রতিষ্ঠানের একটা খরচ বা ক্ষতি হলো। সেই খরচটার নাম কি? সেলস ডিসকাউন্ট, মানে বিক্রয় বার্তা। বিক্রি করেছিলাম, টাকা কালেকশন করতে যে বার্তা দিতে হলো আমাদেরকে, সেলস ডিসকাউন্ট। সো ক্যাশ টাকা ডেবিট 1,17,600, প্রতিষ্ঠানের ক্যাশ টাকা বাড়লো, সেলস ডিসকাউন্ট এটা খরচ হলো। খরচ হলে কার টাকা কমবে বলো তো দেখি? আবু স্যার বকর মালিকের। সিকদার। মালিকের। মালিকের টাকা কমবে। মালিকের টাকা কমবে। আর ক্রেডিট কোনটা হবে? দুটো তো ডেবিট। ক্রেডিট এই যে এতদিন বলছিলাম অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ আছে 1,20,000, এখন রানা বললো এই নামে আর সম্পদ আপনার থাকবে না, আমি তো টাকা পরিশোধ করে দিচ্ছি। So, একটা সম্পত্তি কমে যাবে, তার নাম হলো অ্যাকাউন্ট রিসিভেবল। 1,20,000 টাকায় দায় কমে যাবে, সম্পদ কমে যাবে। অ্যাকাউন্ট রিসিভেবল নামে যে 1,20,000 টাকা আমরা পেতাম, সেই টাকা এই সম্পদ নামে কমে যাচ্ছে, ক্যাশ বক্সের সম্পত্তি বেড়ে যাচ্ছে। টাকা পেতাম, টাকাটা নিয়ে আসছি, ক্যাশ হয়ে গেল, কিন্তু আরেকটা সম্পদ আমার কমে গেল। এবার হিসাব সমীকরণটা দেখো আমি কি করেছি, সবাই একটু খেয়াল করো। ক্যাশ টাকা বৃদ্ধি পেয়েছে দেখো 1,17,600 ডেবিট, কিন্তু এই যে 1,20,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল নামে সম্পদ লিখে রাখছিলাম, টাকা পরিশোধ করে দিল সে, কাজেই এই সম্পদ কমে গেল, এখন আর এই নামে কোনো সম্পদ আমাদের নেই।
আর এই যে সেলস ডিসকাউন্ট 2400 টাকা বার্তা দিলাম, খরচ হলেই মালিকের টাকা কমে যাবে, মাইনাস চিহ্ন দেওয়া যাবে না, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতে হবে 2400 টাকা। আর একটা ট্রানজেকশন বাকি আছে, সব থেকে সহজ, সেটি অ্যাডমিন নামে একজন আছে, নাম লিখতে পারেনি, সে বলতে পারবে কিনা, না হলে ইরশাদ জাহান বলবে। পেইড স্যালারিস টাকা 10,000। পেইড এর বাংলা হলো পরিশোধ করা হলো, 10,000 টাকা বেতন। জাবেদা বলো। স্যার স্যালারি এক্সপেন্স আর হচ্ছে ক্যাশ। স্যালারিস এক্সপেন্স ডেবিট আর ক্যাশ টাকা ক্রেডিট, তাহলে ক্যাশ টাকা চলে যাচ্ছে, ক্যাশ টাকা ক্রেডিট হয়ে গেল। আর এই যে স্যালারিস এক্সপেন্স ডেবিট, এই খরচের জন্য কি করব আমরা বলো ফারজানা? স্যালারিস এক্সপেন্স ডেবিট, খরচ হলে কার টাকা কমবে? মালিকের। মালিকের টাকা কমবে। এই দেখো আমি লিখেছি একবারে লাস্ট 31 তারিখ, ক্যাশ টাকা চলে যাচ্ছে তাই ক্যাশ টাকা ক্রেডিট, ক্যাশ টাকা কমে গেল, খরচ হয়েছে তাই মালিকের টাকাও কমে গেল, স্যালারিস এক্সপেন্স ডেবিট, খরচ হলে মালিকের টাকা কমে। এবার আমি যেটা করেছি, প্রতিষ্ঠানের যে সম্পদগুলো ছিল, ক্যাশ টাকা যোগ বিয়োগ করতে করতে এসে ব্যালেন্স দাঁড়িয়েছে ক্যাশ টাকা 2,98,600 টাকা। মার্চেন্ডাইজ ইনভেন্টরি নামে গোডাউনে মজুত পণ্য আছে 10,000 টাকা। অ্যাকাউন্ট রিসিভেবল নামে যে সম্পদ ছিল 1,20,000 টাকা, পুরোটাই পরিশোধ করে দেওয়াতে কোনো সম্পদ এই নামে আর নেই, নীল হয়ে গেছে, নীল। এবার দায়ের দিকে দেখো, অ্যাকাউন্টস পেয়েবল নামে দায় আছে 1,00,000 টাকা, নোটস পেয়েবল নামে দায় আছে 70,000 টাকা, আর ক্যাপিটাল নামে মালিক প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে 1,38,600 টাকা। এবার যেটি করতে হবে, এই 1,70,000 আর 1,38,600, এই তিনটে টাকা যোগ করে টাকা হয়েছে 3,08,600। আবার যদি সম্পদ যে দুটো আছে সেই দুটো যোগ করি আমরা, এই যে 2,98,600 আর 1,00,000 টাকা, তাহলেও টাকা হবে 3,08,600। এবং পরীক্ষার হলে অবশ্যই এই ব্যালেন্স করে দেখাতে হবে। দুটো রিকোয়ারমেন্ট আমাদের অঙ্কে ছিল, একটি হলো হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব দেখাতে হবে, দেখিয়েছি, আর একটা প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন। এই প্রুফ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন লিখে আমাদেরকে লিখতে হবে 2 নম্বর রিকোয়ারমেন্ট। এভাবে লিখতে হবে, আমরা জানি, উই নো, 2 নম্বর রিকোয়ারমেন্টের সূত্র লিখতে হবে, আমরা জানি অ্যাসেট ইকুয়াল টু লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। ঠিক আছে, এবার অ্যাসেট যেগুলো আছে তোমাদেরকে এখানে লিখে দেখাতে হবে। কিভাবে দেখাবে? এখানে অ্যাসেট সাইজে যেটা যেটা আছে সেটি হলো ক্যাশ টাকা একটা সম্পদ আছে, প্লাস মার্চেন্ডাইজ ইনভেন্টরি আছে, দুটো সম্পদ। লায়াবিলিটিস এর দিকে টাকা ছিল হলো অ্যাকাউন্টস পেয়েবল, প্লাস নোটস পেয়েবল। ঠিক আছে, সংক্ষেপে লিখলাম প্লাস ওনার্স ইকুইটি। এবার আমরা যোগ করে করে লিখবো এখানে, হ্যাঁ, ওই যে কাজটা করেছি ওইটাই আমাদের পার্ট বি তে করে দেখাতে হবে। অর্থাৎ ক্যাশ টাকা ছিল 2,98,600, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ছিল 10,000, অ্যাকাউন্টস পেয়েবল 1,00,000, নোটস পেয়েবল হচ্ছে 70,000। দেখতে পাচ্ছ সাবি? নোটস পেয়েবল এই যে 70,000, আর দেখা ক্যাপিটাল আছে 1,38,600। এবার এই পাশ যোগ করে লিখতে হবে, আর এই পাশ যোগ করলে তো এই পাশে যোগ করে দেখো 3,08,600, এই পাশে যোগ করেও কত, 3,08,600। এখানে ব্র্যাকেটে লিখে দিতে হবে প্রুভড। হ্যাঁ, এটা হলো 2 নম্বর রিকোয়ারমেন্ট, মানে প্রুভ দ্যাট, হ্যাঁ, প্রুভ ইনটু অ্যাকাউন্টিং ইকুয়েশন, তার মানে ফাইনালি ক্যালকুলেশন করে যা হবে সেটি আমাদেরকে এখানে প্রুভ করে লিখতে হবে। তাহলে এই ছিল আমাদের কোশ্চেন নাম্বার 1 এর সলিউশন। আমরা হিসাব সমীকরণে লেনদেনের প্রভাব, আসলে দিস ইজ ওর ফার্স্ট ক্লাস, এ কারণে একটু সময় লাগছে অঙ্কগুলো করতে, বাট স্লো অ্যান্ড স্টেডি যখন জার্নালগুলো বুঝে যাবে তখন অঙ্কগুলো করা সহজ হয়ে যাবে। বুঝতে পারছো?